ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সাবস্টেশন নিয়ে। সাবস্টেশনের বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম, যে সাবস্টেশন বেসিক্যালি ট্রান্সফরমার, সুইচ গিয়ার, ইলেকট্রিক্যাল, পিএফআই গুলো থেকে সাবস্টেশনের বাসবার ক্যালকুলেশন নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা স্টার ডেল্টা কানেকশন নিয়ে কথা বলেছিলাম। থ্রি ফেজে আমরা কথা বলেছিলাম ট্রান্সফরমার সিলেকশন, কিভাবে সিলেকশন করব, এবং আমরা দেখেছিলাম ড্রপ আউট ফিউজ নিয়ে, এবং বাজারে অ্যাভেলেবল ড্রপ আউট ফিউজটা কি পাওয়া যায় আমরা সেটা নিয়েও কথা বলেছিলাম, যে আমাদের ড্রপ আউট ফিউজটা ক্যালকুলেশন কিভাবে করব এবং বাজারে অ্যাভেলেবল যেগুলো পাওয়া যায় এটাই। তাহলে এবং আমরা গতদিন লাস্ট ক্লাসে সর্বশেষ আমরা আলোচনা করছিলাম যে আমরা প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট কিভাবে নির্ণয় করব, তাই তো? মনে আছে আপনাদের? জি। আচ্ছা, তাহলে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্টটা এখন নির্ণয় করার পরে যে স্টেপ, আমরা সেই স্টেপে যাব। তো আমরা যেটা হয়ে গিয়েছে, প্রাইমারি সেকেন্ডারি কারেন্ট শেষ। এখন আমরা দেখবো একটা এইচটি সাইডের কেবল সিলেকশন কিভাবে করব। তো এটা হচ্ছে কেবল সিলেকশনের পদ্ধতি। ফার্স্ট অফ অল আমাকে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড অর্থাৎ হাই সাইডের কি করতে হবে, কারেন্ট বের করতে হবে। তো আমরা এই কারেন্ট বের করতে পারি। এরপর আমার ট্রান্সফরমারের ইম্পিডেন্স জানতে হবে, যে আমার ট্রান্সফরমার ইম্পিডেন্স কত। তারপর ট্রান্সফরমারের শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন করতে হবে, দেন ফল্ট ক্লিয়ারেন্স টাইম সিলেকশন করতে হবে, কেবল ম্যাটেরিয়াল বা ফ্যাক্টর বা কনস্ট্যান্ট যেটা আছে কে এর মান জানা থাকতে হবে। দেন আমি একটা সূত্র আছে, সূত্রের মাধ্যমে জাস্ট সিলেক্ট করতে পারবো। একদম ইজি। আমরা পরের অপশন আছে, সূত্রটা হচ্ছে S is equal to IS into root T by 8K। আর এস টা হচ্ছে আমরা কেবল সাইজকে নির্দেশ করতেছি, যেটা এখানে বলা আছে স্কয়ার মিলিমিটার, মানে বর্গ মিলিমিটার সহজ কথা। এটাকে আমাদের সূত্র যেটা বলতেছে আইএসএস, মানে শর্ট সার্কিট কারেন্ট। আইএসএস কিলো এম্পিয়ারে আমাকে নিতে হবে, যেখানে কিলো এম্পিয়ার আছে। এরপর আমরা রুট টি হচ্ছে ফল্ট ক্লিয়ারেন্স টাইম। ফল্ট ক্লিয়ারেন্স টাইমটা আমাকে এটা দিতে হবে, এটা যে কয় সেকেন্ড থাকবে। ওকে, কে হচ্ছে কেবল ফ্যাক্টর, অর্থাৎ আমরা এই কেবলের একটা ফ্যাক্টর আছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কপারের ক্ষেত্রে 0.13, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 0.094। এই সূত্রটার মাধ্যমে তাহলে আমাকে ফার্স্ট অফ অল এই শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করতে গেলে আমরা এর আগের যে স্লাইডটাতে বলেছিলাম যে আমাকে প্রথমে ট্রান্সফরমার সাইডের কারেন্ট বের করতে হবে। হ্যাঁ, এটা আমরা বের করব। এরপরে শর্ট সার্কিট কারেন্ট, তাহলে আমাকে শর্ট সার্কিটের জন্য আগে এটা দরকার এবং ইম্পিডেন্স জানা দরকার। দেন আমরা এটা বের করতে পারবো। এটা বের করতে পারলে আমার ফল্ট ক্লিয়ারেন্স টাইম, আমরা টি এর মান, রুট টি এর মান, টি এর মান কত সেটা জানতে পারবো, আর এটা কি কেবল ব্যবহার করছি সেটা জানতে পারবেন, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। আচ্ছা, আসেন তো আমরা মিনিট এটা দেখি কি আলোচনা করে এখানে। আচ্ছা, এটা যে এইচটি সাইডের আমরা কেবল ধরবো। তো বেসিক্যালি বলতে হচ্ছে আমরা যদি একটা 11 কেবি লাইন ধরি, তাহলে প্রাইমারি সাইডের কারেন্ট কত হবে। বেসিক্যালি আমাদের 11 কেবি ধরে করতেছি। তো ট্রান্সফরমারের ইম্পিডেন্স 5 থেকে 6% হয়। শর্ট সার্কিট কারেন্ট কে ফ্যাক্টর যেটা লাগে এটা বললাম, যেটা কোথা থেকে আছে, যে IC6 এখানে বলা আছে কে এর মান কত হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রাইমারি কারেন্ট ট্রান্সফরমার, তো কতদিন দেখাইছে। আচ্ছা, এখান থেকে ধরেন আমরা একটা কত কেবি ট্রান্সফরমার নেবেন আপনারা, 100 কেবি যদি নিতে চান বা 500 কেবি যদি নিতে চান নিতে পারেন। তো আমি যে কোনো একটা কেবি ধরে আমরা জাস্ট ক্যালকুলেশন করে দেখি যে আসলে এক্স্যাক্টলি আমাদের কত আসে। তো আমরা ফর 100 কেবি একটা ট্রান্সফরমারের জন্য প্রাইমারি সাইডের কারেন্ট যদি বের করি, তাহলে মনে আছে কিভাবে বের করবেন? আচ্ছা, আমি যে কোনো একটা গাইডলাইন ধরেন এটাকে ওপেন করি। ধরুন আমি এখানে যদি বলি 100 কেভিএ, তাহলে এটার জন্য প্রাইমারি কারেন্ট কত হবে বলেন তো, কেউ বের করতে পারবেন? মনে আছে কি? তাহলে এই কেভিএ যদি কারেন্ট বের করতে যাই, তাহলে কারেন্ট আই সমান সমান আমরা কত জানি, প্রাইমারি সাইড, তাহলে কি হবে বলেন তো?
কেভিএ, যে কেভিএ আছে এই কেভিএ ইন্টু মনে আছে 0.05 0.05249 এই যে ফর্মুলা আছে তাই না, এই যে দেখেন এখানে দেওয়া আছে 0.05249, এই যে কেভি ইন্টু 0.05249 এটা গুণ করবেন, তাহলে এটার সাথে 100 গুণ করলে কত আসে দেখেন, সেটা আমরা যদি দেখি 0.05249, তাহলে এটা গুণ করেন ক্যালকুলেটরে কত আসে, 52.49 ইন্টু 0.00524 5 পয়েন্ট আসছে দেখেন 5.249 আসে। Five point two four nine, তার মানে 5.25 লিখতে পারি ডিরেক্ট। এত এম্পিয়ার, তাহলে আমার এত এম্পিয়ার কারেন্ট, তাহলে আমরা প্রাইমারি কারেন্ট নির্ণয় করলাম, এটা কি আইপি দিয়ে বোঝাচ্ছে আমরা প্রাইমারি কারেন্ট। ওকে, তাহলে আমার প্রাইমারি কারেন্টের পর আমার যে কাজটা সেটা হচ্ছে আমার ইম্পিডেন্সের মান জানতে হবে। তাহলে আমরা এটা জানলাম 5.24 বা 25 এম্পিয়ার আমার কারেন্ট লাগতেছে। যিনি প্রসিড বলছেন উনি 0.05 ধরে নেয়, ডিরেক্ট 0.5 ধরছেন, এই কারণে আপনার একটু ভ্যালুটা অন্যরকম আসছে। তো আমি প্রাইমারি কারেন্ট যেটা বের করলাম, এখন সেইটাতে কি করব, যে আমি যদি প্রাইমারি কারেন্ট যেটা বের করছি তাহলে সেইটাকে আমি ভাগ দেব কি ইম্পিডেন্স দ্বারা। তো আপনি ইম্পিডেন্স দ্বারা ভাগ দেন, ইম্পিডেন্স দ্বারা ভাগ দিলে কত আসে সেটা দেখবেন। তাহলে আমরা ইম্পিডেন্স দ্বারা যদি ভাগ দেই আমার এখানে 5.2, আর আমরা যদি এটা 500 কেভি এর জন্য করতাম তাহলে কত আসতো সেটা একই সাথে দেখাই প্যারালালে, তাহলে আপনাদের সুবিধা। এটা যদি 500 কেভি যদি করতাম তাহলে কত হতো, কালারটা চেঞ্জ করে দেই, ধরেন 500 কেভি ট্রান্সফরমার, তার জন্য কত হতো বলেন তো, 500 ইন্টু 0.05249, তাহলে এখানে সমান সমান 26 into 24 26.24 এত এম্পিয়ার আসতো। তাহলে এইটার জন্য রিলেশন দেখেন, তাহলে এখন আমার বের করতে হবে কি শর্ট সার্কিট কারেন্ট আই এস এইচ। তো শর্ট সার্কিট কারেন্ট সমান সমান আমরা কি জানি, যে এই যে আইপি, এর প্রাইমারি কারেন্ট বের করছেন, যদি এইটা দিয়ে দেখাই তাহলে 26.24, এটা ভাগ জেড, জেড মানে কি ইম্পিডেন্স। যদি সূত্রটাকে এখানে দেখেন যে আই এস ইজ ইকুয়ালস টু আইপি বাই পার্সেন্টেজ অফ জেড। তাহলে আপনার কি হবে, এখান থেকে আপনি কি এর মান পাবেন, যে আপনার ইম্পিডেন্স থেকে আপনি শর্ট সার্কিট কারেন্ট পাবেন। পার্সেন্টেজ অফ জেড মানে কি জেড যে পার্সেন্ট, তো আমরা সাধারণত বেসিক যখন আপনার যদি ট্রান্সফরমার তৈরি করা ইউজ করেন তাহলে তার জন্য আপনার মানটা কম বেশি হতে পারে, কিন্তু যদি আপনার নতুন তৈরি করেন রিকমেন্ডেশন দেন তখন আপনি বলে দিবেন যে আমার 5% ইম্পিডেন্স হবে বা 5% হবে। বাট যদি আপনার ইয়ে করা থাকে তখন তো আপনার বলার অপশন নেই, তখন যেটা থাকবে ওইটা ধরে করবেন, ওই ট্রান্সফরমারের জন্য। এটা এক এক ট্রান্সফরমারে এক এক রকম হতে পারে, ঠিক আছে? আমার কথা বুঝছেন? তো আমি 6% ধরে করতেছি, তাহলে 6%, 6 এর পার্সেন্ট করলে কত হয়, 0.06 এটা হয়। আপনি যদি 6% করেন, তাই না, 100 ভাগের
6/70 6% করবেন রেশনেন, তাহলে 6% করলে আপনি এটা, তাহলে এটা ভাগ 0.6 দিলে কত আসে দেখেন দেখবেন। আমাদের ক্যালকুলেটর ওপেন করে থাকার 437.33 26.24 ডিভাইডেড 0.06, এটা এত এম্পিয়ার আসে তাই তো 437.33 437 পয়েন্ট এত কি এম্পিয়ার, কিন্তু এটা তাহলে আমার শর্ট সার্কিট কারেন্ট পাইছি এত এম্পিয়ার। আমরা বলছিলাম কি কিলো এম্পিয়ারে যাব, তাহলে কি করব, এটারে 1000 দ্বারা ভাগ দিব, তাই না? কিলোতে নিলে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটারে 1000 দ্বারা ভাগ দেন তো, অ্যান্সার ভাগ 1000, তাহলে কত আসবে 0.437, তাহলে ফাইনালি হচ্ছে 0.4373, এটা আছে ক্যালকুলেটরে তাই তো। তাহলে আমরা কি পাইলাম, এইটা পাইলাম সেই কিলো এম্পিয়ার, তাহলে আমার আইএসএস এর মান হয়ে গেল। তাহলে আমার এখন ওই যে মূল ফর্মুলা ছিল, ফর্মুলাটা ছিল কেমন এরকম, S ইকুয়াল টু I SH ইন্টু রুট টি বাই কে ছিল বলেন তো, কে। তাহলে আমি SH পাইছি, রুট টি মানে কি ফল্ট ক্লিয়ারেন্স টাইম, কত সেকেন্ডে আমার ফল্টটা ক্লিয়ার হবে, তাহলে আপনি সেটাও জানবেন যে ওর নেম প্লেট থেকে। আর কে কে মানে কি আপনি এখন কি কেবল ব্যবহার করবেন, তাহলে আপনি কি অ্যালুমিনিয়াম নেবেন না কপার নেবেন, তো আমি তাহলে এই মানটা বসাই দিই, জাস্ট এই পাশে দেখেন আপনাদের জন্য। ISH 0.4373 এটা ইনটু রুট টি, ফল্ট ক্লিয়ারেন্সটা আমি যদি 3 সেকেন্ড ধরি, তাহলে যে রুট 3, কে হচ্ছে কত, আমি কপার নিচ্ছি, তাহলে 0.1443, তাহলে এটা ক্যালকুলেশন করেন তো কত আসে, রুট 3 মানে এত, এর সাথে গুণ হবে কত 0.4373 ভাগ 0.143, দেন বা এটা এক মিনিট, তাহলে আমার হচ্ছে কিলো অ্যাম্পিয়ার, ও সরি একটা এ হচ্ছে আমাদের এই যে মানটা, আমরা এখানে স্বাভাবিকভাবে শর্ট সার্কিট যখন ঘটে তখন আমাদের কি হয়, একটা সমস্যা হয়, সেটা হলো যে আমাদের মূল যেই কারেন্ট নিতে পারে তার থেকে কয়েক গুণ বেশি কারেন্ট নেয়, ঠিক আছে? তো সেজন্য আমরা কি করব, আমরা অ্যাকুরেট ধরার জন্য সুবিধার্থে আমরা এর সাথে 6 থেকে 10 গুণ করে নিব, তাহলে আমি এটার সাথে জাস্ট 10 গুণ করে নিই, এটা ইনটু 10, তাহলে আমাদের একদম অ্যাকুরেট আসবে, না হলে শেষে আপনাকে আবার এটা আরেকটু কাজ করতে হবে। তো আমরা সহজ করি, তাহলে আমাদের যেটা শর্ট সার্কিট কারেন্ট পাবো কিলো অ্যাম্পিয়ার, ওই কিলো অ্যাম্পিয়ারের সাথে 10 গুণ করব, তাহলে এটার সাথে 10 গুণ করলে কত আসে ভাই? এই জিনিসটা একটু আরেকবার ক্লিয়ার করবেন, বুঝে জি অবশ্যই। আচ্ছা দেখেন, আমরা আইএসএ শর্ট সার্কিট কারেন্ট বের করতেছি কি প্রাইমারি কারেন্টের সাপেক্ষে, তো আমরা ফার্স্ট অফ অল আইপি প্রাইমারি কারেন্ট বের করলাম, ওই যে কেভি ইনটু 0.0457, এটা প্রাইমারি সাইডের জন্য করার পরে আমার কারেন্ট আসলো 26.24 অ্যাম্পিয়ার। এখন আমি কি করতেছি, শর্ট সার্কিট কারেন্ট বের করব, তো এটা ফর্মুলা হচ্ছে আমি যেই প্রাইমারি কারেন্ট পাবো সেটাকে পার্সেন্টেজ অফ জেড মানে ইম্পিডেন্স দ্বারা ভাগ করবো, যেই পার্সেন্ট ইম্পিডেন্স থাকে, তাহলে আমি একটা রেটিং পাবো, সেটা এম্পিয়ার, এম্পিয়ারকে কিলো এম্পিয়ারে যে তোমাকে নিয়ে যেতে হবে ফর্মুলার সাপেক্ষে, তাহলে আমি এই জন্য এটাকে 71 দ্বারা ভাগ করে আমি কিলো এম্পিয়ার পাই। তো কিলো এম্পিয়ার পাওয়ার পরে যে কথাটা সেটা হচ্ছে যে আমরা জানি যখন শর্ট সার্কিট হয় তখন অনেক গুণ বেশি কারেন্ট প্রবাহিত হয়, তো মূল যে ফুল লোড কারেন্ট থেকে এই কারেন্টের 6 থেকে 10 গুণ বেশি, তো আমরা এই জন্য কি করব, এটা এই যে কিলো এম্পিয়ার পাবো এটাকে আবার 10 দ্বারা গুণ করে দিব, তাহলে এইটা ইনটু 10,
কারণ আমার 6 থেকে 8 গুণ হয়, সেখানে আমি 10 গুণ ধরতেছি যাতে কোনো কারণে ফল্ট হইলে আমার কেবলটা না পুড়ে যায়, বুঝছেন কিনা? না এরকম কি কোনো নিয়ম আছে যে কখনো 6 এম্পিয়ার বা কখনো মানে 6 এম্পিয়ার না, কখনো 6 গুণ কখনো 8 গুণ বাড়াইতে হবে, নির্দিষ্ট না কোনো না না, ওইরকম নির্দিষ্ট নাই, বাট এটা যেটা বলা আছে সেটা হচ্ছে, দেখেন আমি যদি শর্ট সার্কিট কারেন্ট অলমোস্ট 10 টাইম অফ নর্মাল কারেন্ট, দ্যাটস মিন আমরা সাধারণত 10 গুণ ধরি, এইটাই ধরলে আর সমস্যা হয় না। এই যে দেখেন আমি যেটা বের করছি, এটার পরে আপনি শর্ট সার্কিট কারেন্ট অলমোস্ট 10 টাইম অফ নর্মাল কারেন্ট, নর্মাল কারেন্টের আপনার কত গুণ হবে? 10 গুণ ধরা হয়ে থাকে। সো ফাইনালি আই উইল বি 10 টাইম ইন দ্য কেস হিয়ার। তাহলে আমরা এটা তখন এটার সাথে 10 গুণ করে দেখাই। এটা 10 গুণ ধরলে হবে, আপনি ডিরেক্ট 10 গুণ ধরবেন, তাহলে সুবিধা হবে কি, আপনি যদি সেফটির সাপেক্ষে একটু বেশি থাকে সমস্যা নাই, কিন্তু কম হইলে সামাও কোনো কারণে বেশি লোড থাকলে তখন আপনার এটা পুড়ে যাবে, কিন্তু আপনার কেবলটা তো বাঁচবে নাকি? শর্ট সার্কিট হলো, ফল্ট হতেই পারে, কিন্তু আপনার কেবলটা তো বাঁচবে। এখন আপনার যদি একবার শর্ট সার্কিটে সব পুড়ে যায় তাহলে তো লস বেশি হবে। এজন্য আপনার 10 টাইম করবেন, মানে 10 গুণ ধরবেন। তাহলে এটার সাথে 10 গুণ করি, 0.437 এত ইন্টু 10, তার মানে আমার 4 পয়েন্ট সামথিং আসবে, 4.37, তাহলে 4.37 এত কি কিলো অ্যাম্পিয়ার, যেহেতু ওটাও কিলো অ্যাম্পিয়ার তাহলে এটাও কিলো অ্যাম্পিয়ার শর্ট সার্কিট। তাহলে আমি এখন এখানে এই মানটা বসাবো, 4.37 গুণ √3, আইএসএস এর মান এটা ফাইনালি আইএসএস কোনটা, এটা, সেটা আমরা এই যে এখানে বসাইছি। এরপরে √3, যেমন ফল্ট ক্লিয়ারেন্স আমি দিলাম 3 সেকেন্ড, 1 সেকেন্ড হতে পারে, 4 সেকেন্ড হতে পারে, এটা হচ্ছে আপনার ইসের উপরে লেখা থাকবে। তারপরে আর হচ্ছে আমি যেহেতু অ্যালুমিনিয়াম না নিয়ে আমি কপার কেবল নিচ্ছি, তাহলে কপারের হিসাবটা এখানে বসাইছি। অ্যালুমিনিয়াম হলে অ্যালুমিনিয়ামের কপার কনস্ট্যান্ট যেটা সেটা বসাইতাম। তো এটা এর ক্যালকুলেশন করলে দেখি কত আসে। তাহলে আমার এইটার সাথে গুণ হবে 52.93, √3 into 4.37, এটা গুণ করলাম, ভাগ দিব 0.143, তাহলে আমার এই যে 52.93, তাহলে আমি এখানে লিখে 52.92 বা 93, তখন এই যে পয়েন্টের পরে এটা তো পাওয়া যায় না, তার মানে সহজ কথা হচ্ছে 53 rm বা mm², সহজ কথা 53 এত mm² বা rm কেবল লাগবে। এখন বাজারে কি এটা পাওয়া যায় কিনা এটা হলো কোশ্চেন। তো বাজারে যদি ওইটা পাওয়া যায় তাহলে আমরা ওই রেটিং এর দিয়ে নিব, যদি না পাওয়া যায় তাহলে নেক্সট রেটিং। তো আমরা সাধারণত এটা দেখা যায় আপনার বাজারে 52 বা 53 rm এর কেবলটা পাওয়া যায় না, তখন আমাদেরকে ওর পরের যে রেটিংটা পাওয়া যায় আমাদেরকে দেখা যাচ্ছে সাধারণত 90 93 95 rm এর হয় মেবি, এটা আমাদেরকে তখন চুজ করতে হয়। তো যে রেটিং ওর উপরে বাজারে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মূল কথা। তাহলে আপনারা এখন এইচটি সাইডের কেবল সিলেকশন করতে পারবেন সবাই? জি ভাই পারবো। তাহলে আপনারা এইচটি কেবল দেখলেন, এরপরে হচ্ছে আমরা তাহলে আমরা একটা এসএলডি এর জন্য যা যা মানে সাবস্টেশন ডিজাইনের যে বিষয়গুলো দরকার আমরা দেখি। আমরা এই যে এখানে ড্রপ আউট ফিউজ পারছি, তারপরে হচ্ছে এটা পারবো। আচ্ছা, এখন কথা হলো ভিসিবি আর এলবিএস। এখানে আমরা এই যে দেখেন ড্রপ আউট ফিউজ ক্যালকুলেশন করতে পারছি, এরপরে এই যে ভিসিবি বা এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটা হলো এখন বিষয়। ওকে, তাহলে আমরা স্লাইডটাকে একটু উপরে যাই। এই যে বিসিবি, এটা হচ্ছে এলবিএস, এটা হচ্ছে বিসিবি। তো এলবিএস মানে কি লোড ব্রেক সুইচ, আর হচ্ছে বিসিবি মানে হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এখন কথা হলো আমরা কখন এলবিএস ব্যবহার করব আর কখন বিসিবি ব্যবহার করব। দেখেন বিসিবি যেটা হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এটার মিনিমাম রেটিং হয় 630 এম্পিয়ার। কত মিনিমাম রেটিং? ন্যূনতম
একদম মিনিমাম যেটা বলছে সেটা 630 এম্পিয়ার, আর লাইন ভোল্টেজ 11 কেভি লাইনে হয়। আচ্ছা, তো বিষয় হলো তাহলে আমরা 630 এম্পিয়ার, এখন আমরা কোথাও কারেন্ট হিসাব করে যদি দেখি যে এরকম, তখন আমরা এটা হিসাব বুঝতে পারি যে তাহলে আমরা এখানে 630 এম্পিয়ার হইলে আমরা সেক্ষেত্রে ভিসিবি লাগবো, তো 630 এর একটু কম হইলেও আমরা তখন এটা দিতে পারি। এক আর এলবিএস বা লোড ব্রেক সুইচ কখন ব্যবহার করে এটা একটু মিসম্যাচ আছে, লাইন ভোল্টেজ এটাও 11 কেভি হয়, সমস্যা নেই এখানে। তবে আমাদের মূল যেই কথা, এর ভিতরে যে মানে এই প্যানেলগুলোতে যেটা থাকবে সিটিবিটি থাকবে, এইচআরসি ফিউজ থাকে, আর হচ্ছে এমিটার ভোল্ট মিটার থেকে মিটারের রিডিং শো করার জন্য। এখন আমরা সাধারণত কি করি, 315 কেভি থেকে 500 কেভি সাবস্টেশন পর্যন্ত আমরা মেবি ইউজ ইন এইচটি সুইচ গেট, এই জায়গাটাতে সাধারণত আমরা কি করি, এইচটি সুইচ গেটটা ইউজ করি। বাট যখনই আমাদের 500 কেভি এর উপরে যায়, আপ টু 500 কেভি এ, তখন আমরা কি করি, ভিসিবি ইউজ করে এই এলবিএস এর পরিবর্তে। বেসিক্যালি 500 কেভি স্টেশন পর্যন্ত আমরা কি ইউজ করব, 500 কেভি পর্যন্ত আমরা ইউজ করব আমাদের এলবিএস 315 থেকে, আর হচ্ছে যখনই 500 কেভি এর উপরে যাবে তখন আমরা ভিসিবি ইউজ করব। ভিসিবি মিনিমাম রেটিং 630। আর হচ্ছে আমরা যদি আমরা কখনো দেখি যে আমাদের 250 এর নিচে আছে কেভি ট্রান্সফরমারের সাইজটা, তখন আমরা চাইলে এইচটি সুইচ গিয়ার না দিয়ে ডিরেক্ট আমরা লাগাইতে পারি। এখানে দেখেন সেই কথাটা বলছে যে অ্যাবভ 250 কেভিএ এইচটি সুইচ গিয়ার ইজ নিডেড। যদি আপনার 250 কেভিএ হয় তখন আপনাকে এইচটি সুইচ গিয়ার প্রয়োজন। ওকে, বুঝছেন আপনারা? তাহলে কখন ভিসিবি লাগবে, কখন এলবিএস লাগবে? বুঝছি ভাই। আচ্ছা, তাহলে ভিসিবি এলবিএস বোঝা গেল। ড্রপ আউট রেজিস্ট্যান্স, এটা কোশ্চেন প্রাইমারি সেকেন্ডারি কারেন্ট, কেবল সাইজ নির্ণয়। আচ্ছা, এরপর আসেন আমাদের দেশে অ্যাভেলেবল সিটির রেশিও, এটা হচ্ছে প্রাইমারির সাপেক্ষে সেকেন্ডারিতে। এখন আমরা জানি আমাদের এই যে এইচটি সাইডে মানে কারেন্টের পরিমাণ বা আমরা যে পরিমাণের ইকুইপমেন্ট যদি লাগাইতে চাই এর ভোল্টেজ রেটিং এর সাপেক্ষে চিন্তা করে, তাহলে হিউজ বড় এলিমেন্ট লাগবে। তো এটাকে ছোট করার জন্য আমাদের এই সিটিপিটি ইউজ করা হয়। সিটিপিটি রেশিওর সাপেক্ষে আমরা দেখি, তো অ্যাভেলেবল সিটি রেশিও বাজারে যেটা পাওয়া যায় 20/5, 25/5, তারপর 30/5, 50/5, 60/5, 100/5, 150/5, 200/5, 300/5। তার মানে আমরা দেখতেছি সিটি রেশিও আউটপুটে আপনার 5 এম্পিয়ার ফিক্স। তাহলে এখন আপনার 20/5 বা 25/5 বা 30/5 এটা হচ্ছে আপনার হিসাব। তো এটা নেম প্লেটে দেওয়া থাকে যে কত বাই কত এম্পিয়ার। তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সেক্ষেত্রে আপনার প্রাইমারি যেমন হচ্ছে ধরেন 20/5, মানে আউটপুট আপনার অলওয়েজ টাইম কি এটা 5 থাকবে। এখন আপনি এটা সিলেক্ট করবেন সিটি আর পিটি রেশিওটা আপনার লাইন ভোল্টেজের সাপেক্ষে। ওকে, এবং এর ভিতরে কেমন থাকে এই যে সেটার একটা ডায়াগ্রাম এখানে দেখা যাচ্ছে। আমি যদি এখানে একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে যে সেইটা কেমন থাকে, অ্যামিটারটা কিভাবে কারেন্ট হয় এটা আপনারা দেখেন। যে আমার এখান থেকে গ্রাউন্ডিং আছে, অ্যামিটার কানেক্ট করা আছে, কারেন্ট ট্রান্সফরমার দেওয়া আছে, লাইন কারেন্ট, তারপর হচ্ছে আমরা সেকেন্ডারি কারেন্ট, প্রাইমারি কারেন্ট এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, এটা দরকার নেই। আচ্ছা, এখন আসলে কেবল সাইজ নিয়ে যদি আচ্ছা আমরা পিএফআই আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে যে কন্ডিশন অফ কন্ডাক্টর প্যারালাল। আমরা অনেক সময় দেখবেন যে এরকম, যে যেহেতু আমরা কন্ডাক্টর নিয়ে কথা বলতেছি, তো এগুলো অনেক সময় একই জায়গায় দেখেন এখানে 3টা করে আছে, 4টা করে, এই যে একটা 4টা, তো এখানে এরকম একাধিক থাকে, তো এটাকে বলা হয় প্যারালালিং। তো আমরা অনেক সময় কি করি, এইখানে দেখা যাচ্ছে একটা সাইজ আমরা হিসাব করলাম যে 200 RM লাগবে, তো 200 RM এর একটা মোটা কেবল এই যে
বেন্ডিং অর্থাৎ বাঁকানোটা কিন্তু অনেক কঠিন। এটা অল্প জায়গার ভিতরে আরো বাঁকাইতে এটা আরো কঠিন। তো এই জায়গাটাতে আমরা তখন কি করি, আমরা এটার পরিবর্তে আমরা কি করি কি একটু অল্প সাইজের, মানে ধরেন এখানে 200 আরএম লাগবে, তো আমি 200 আরএম এর একটা না দিয়ে আমি 50 আরএম এর যে চারটা দিয়েছি। তো এইভাবে আমরা প্যারালালিং করতে পারি। এর শর্ত আছে কিছু, কথা হচ্ছে সেম কন্ডাক্টর ম্যাটেরিয়াল কপার অথবা অ্যালুমিনিয়াম। এই আমরা যেটা দিয়ে দিব, ধরেন একটা কপার একটা অ্যালুমিনিয়াম, একটা কপার একটা অ্যালুমিনিয়াম, এরকম হবে না। আপনি যেখানে দিবেন দুইটাই কপার ইউজ করতে হবে, অর্থাৎ সেম আপনার হচ্ছে কন্ডাক্টর ম্যাটেরিয়াল হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার সেম লেন্থ, দৈর্ঘ্য একই থাকতে হবে। এটার কম বেশি থাকলে ড্রপ, ভোল্টেজ ড্রপ কম বেশি হবে, তখন লাইনের সমস্যা হবে। এরপরে হচ্ছে হ্যাভ দ্য সেম ইনসুলেশন টাইপ, মানে এটার ইনসুলেশন টাইপ আর এর ইনসুলেশন টাইপ সেম হতে হবে। এরপরে হচ্ছে আপনার বি টার্মিনেটেড ইন দ্য সেম ম্যানার, এটা দৃশ্যগুলো একই নিয়ম করতে হবে। এটা কোথা থেকে পাইছি এই রেফারেন্সটা দেখেন, আর্টিকেল 310.10 এইচ টু এনএফপিএস 70 এনইসি 2017 এডিশনে এটা উল্লেখ আছে। তাহলে কন্ডাক্টর প্যারালালিং বুঝছেন? তো যদি প্যারালালিং করে তাহলে আমাকে সেম লেন্থ হতে হবে, সেম ম্যাটেরিয়ালের হতে হবে, সেম সাইজের হতে হবে, সেম ইনসুলেশন হতে হবে, এর টার্মিনেটেড মাথাগুলো সেম টাইপের হতে হবে। আচ্ছা, সার্কিট ব্রেকার নিয়ে কথা হয়েছে। আচ্ছা, কেবল নিয়ে কথা হবে। আচ্ছা, কেবল বিভিন্ন হয়, আরএম আরই এরকম। আরএম হচ্ছে রাউন্ড মাল্টি কন্ডাক্টর, যেখানে একটার ভিতরে বহু থেকে। আরই হচ্ছে রাউন্ড ইস কন্ডাক্টর, যেটা আর্থিং এ মূলত ব্যবহার করা হয়, আরএম আরই। আর আরেকটা আছে হচ্ছে আপনার এটা হলো এসএম, মাল্টি কন্ডাক্টর ইউজ করা হয়। এরকম বিভিন্ন টাইপ অফ কন্ডাক্টর আছে, আমরা কন্ডাক্টর আলোচনা আরো একদিন করব, সেখানে আজকে বলেছে। সাপোজ যদি আপনার একটা কন্ডাক্টর হচ্ছে বেসিক্যালি এটা কয়েকটা টাইপ হয়, যেমনটা হচ্ছে আরএম রাউন্ড মাল্টি কন্ডাক্টর। রাউন্ড মাল্টি কন্ডাক্টর বলতে কি হয়, ধরেন এরকম একটা কন্ডাক্টরের ধরেন এটা হচ্ছে একটা কন্ডাক্টরের সারফেস বোঝাচ্ছি আমি টোটালটা। তাহলে এর ভিতরে মাল্টি কন্ডাক্টর বলতে একাধিক এরকম কি থাকে, কোর থাকে, হলো আরএম। আর রাউন্ড ডিস কন্ডাক্টর হচ্ছে এটার ভিতরে একটা কন্ডাক্টর থাকবে, ধরেন যেটা এই যে একটা কন্ডাক্টর, এটা হলো আরই। এটা হচ্ছে আরএম রাউন্ড মাল্টি কন্ডাক্টর। তো বেসিক্যালি এই দুইটা টাইপের থেকে এইগুলো এসএম থাকতে পারে আপনার, মানে সবই মাল্টি কন্ডাক্টর টাইপের। এবার এর ভিতরে আবার কিছু ভাগ আছে, সেটা আমরা একটু দেখি। এখানে দেখেন যেমন আছে বিওয়াইআই কেবল, বিওয়াইএম কেবল, এরকম ভাগ আছে। তো বিওয়াইএ, এই বিতে কি বোঝাচ্ছে? বিতে বোঝাচ্ছে হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড। দেখেন এখানে যেটা বোঝাচ্ছে যে প্যানেল অ্যানালাইট কপার কন্ডাক্টর পিভিসি ইনসুলেটেড পিভিসি শেটেড সিঙ্গেল কোর কেবল বিওয়াইএম। বিওয়াইএম টা বা এটাকে আমরা বিওয়াইও আছে। এই বিতে হচ্ছে ফার্স্টের যে বিওয়াই, বিতে হচ্ছে কি আমার এটা কি ধরনের ইনসুলেটেড করা আছে, এটা সরি এটা কি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সেটা। তো ফার্স্টে বিতে ব্রিটিশ স্ট্যান্ডার্ড আছে, এনতে জার্মান স্ট্যান্ডার্ড আছে। তো বিতে কি জার্মান স্ট্যান্ডার্ড, ওয়াই তে কি বোঝায় ইনসুলেটেড, এটা কি টাইপ ইনসুলেটেড করা, এটা দেখেন পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইডের ইনসুলেটেড করা। এরপর লাস্টে যদি পিওয়াইএ থাকে, এ থাকলে একটা মিনিং, এম থাকলে একটা, এম থাকলে কি হবে পিএসবি আউটার শিটেড। তো এটা যদি দেখেন আপনি, বিতে হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে করা এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে টানেল কপার কন্ডাক্টর, তো এটা যেহেতু কপার এটা কথা না, কোশ্চেন হচ্ছে ওয়াই। ওয়াই তে দেখেন এই যে এটা এই কপারটাকে আমরা কি করছি, একটা পিভিসি ইনসুলেশন দিছি। আর এম তে বোঝাচ্ছে কি পিভিসি আউটার শিট, এর এই শিটের উপরে দেখেন আরো আরেকটা কি করছে আমরা, এই শিটটা কি করছে এর সাথে ইনসুলেটেড করা আছে, এটা হলো বিএমওয়াই। আচ্ছা বিওয়াই, আমি এক মিনিট পরে আবার শেয়ার দিচ্ছি। আমি একটু কেবল চার্টটা বের করি, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। হচ্ছে ডিবিএস
কেবল চার্ট। আচ্ছা, এতক্ষণ যেটা আলোচনা করলাম এইটা নিয়ে কারো কোনো কথা আছে কিনা বা কোশ্চেন আছে কিনা বলেন, বা প্রিভিয়াস কোনো কোশ্চেন আছে কিনা, আমি ততক্ষণ ওপেন করতে থাকি। ভাই একটু রিভিউ করি তাহলে তারপরে বলবো। একটু বললাম একটু রিভিউ করি তারপরে বলবো। রিভিউ করবেন, করেন, রিভিউ করে বলেন, সমস্যা নেই। আর কারোর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আজকের এবং প্রিভিয়াস ক্লাসগুলো? আচ্ছা ভাই, এখানে যত সূত্র রাগ এগুলো একটু চার্ট আকারে দিতে পারলে একটু ভালো হতো, পিডিএফ করে। কোনটা চার্ট আকারে? মানে যত সূত্র লাগে সাবস্টেশনে বলেন, এখানে যত সূত্র আছে সবগুলো একটু একটা পিডিএফ করে দিতেন। পিডিএফ করে দেব? আচ্ছা, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন দেখেন, আমরা একটা কেবল ক্যালকুলেটর দেখতেছেন আমার এখানে দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। হলো পিবিএস কেবলের একটা ওদের চার্ট আর কি। আমি দেখছেন ওদের প্রচার করতেছি না, হ্যাঁ আমার কাছে এই মুহূর্তে এটা আছে, এই জন্য এটা দিয়ে দেখাচ্ছি। আরো ছিল বিআরবি, এগুলো খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। তো এদের কিছু ওভারভিউ আছে, আমরা মূল আমাদের যেখান থেকে কাজে লাগবে সেই জায়গাটাতে যাই। এদের এই কেবল গুলো বিভিন্ন স্ট্যান্ডার্ড, কি কি স্ট্যান্ডার্ড মেইনটেইন করছে সেইগুলো। তো দেখেন, ফার্স্ট অফ অল অ্যাভিয়েশন এন থেকে বোঝায়, এন তো হচ্ছে অ্যাকর্ডিং টু বিডি স্ট্যান্ডার্ড, মানে এটা জার্মান কেন্দ্রিক। বি হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড। ওয়াই তে যে কি জিনিস বোঝায় সেটা যদি দেখতে চান তাহলে দেখেন, ওয়াই তে বোঝাচ্ছে হচ্ছে কি ইনসুলেটেড শীট ফর থার্মোস্টেট বেসড অন পিভিসি ইনসুলেট করা। এতে হচ্ছে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর এন এ যদি থাকে তাহলে বুঝবেন কেবল উইথ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। আর অনলি এতে ইনসুলেটেড সিঙ্গেল অ্যাঙ্গেল কোর কেবল বোঝায় যদি একটা। এতে অনেক সময় অ্যালুমিনিয়াম বুঝতে পারে, তো আমরা বেসিক্যালি এতে বলবো হচ্ছে সিঙ্গেল কোর কেবল এটা। এরকম বিভিন্ন আছে, এমএইচ থেকে মিডিয়াম হ্যান্ড ইকুইপমেন্ট কেবল, তারপর হচ্ছে এফ হচ্ছে ফ্ল্যাট কেবল, আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল কালার কোড, এরকম বিভিন্ন কথা আছে। ইতে হচ্ছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর, সি তে কি আছে, আই তে কি আছে, এই যে আর ইতে আছে কি রাউন্ড আছে ক্রস সেকশনাল এরিয়া আছে একটা, এই যে সিঙ্গেল বলতে। আর ইতে বলতেছে কি হাইলাইট রাখবে, সরি হাইলাইট দেখেন, এই যে আর ইতে যে কথাটা বলা হচ্ছে যে কন্ডাক্টর অফ সিঙ্গেল সলিড হ্যাভিং ক্রস সেকশনাল সেকশন, মানে এটা ক্রস সেকশনাল সিঙ্গেলটা হচ্ছে সিঙ্গেল। আর এম রাউন্ড মাল্টি কন্ডাক্টর, এটা বলা হচ্ছে দেখেন মাল্টিপল স্ট্যান্ডার্ড ওয়্যার হ্যাভিং সার্কুলার ক্রস সেকশন এরিয়া। এসএম টা কি জিনিস? এসএম এ দেখেন বলা হচ্ছে কন্ডাক্টর অফ মাল্টিপল স্ট্যান্ডার্ড ওয়্যার হ্যাভিং সেক্টর সেপারেটেড আছে। সেক্টর সেপারেটেড এটা যদি আমি আপনাকে এখানে একটু ড্র করে দেখাই, ধরেন যে এটা একটা কন্ডাক্টর, তো এখানে কেমন আছে ধরেন এরকম ক্রস সেকশন করা থাকতে পারে, মাল্টিপল স্ট্যান্ডার্ড হ্যাভিং সেক্টর সেপারেটেড। এটা এখানে একটা কোর আছে বা একাধিক কোর থাকতে পারে, এইখানে কিছু কোর থাকতে পারে, এইখানে কিছু থাকতে পারে। কেমন হচ্ছে কেন? এটা ক্লোজ করে দেই। তাহলে আমরা আর এম পরে এস এম দেখলাম। আচ্ছা, এইগুলো বেশি এই যে 2x লাগবে, যে ক্রস সেকশন লিংক পলিইথিলিন, যেটাকে আমরা এক্সএলপি বলা হয়, এটা আপনাদের দরকার আছে এক্সএলপি, যেটাকে আমরা বলে ক্রস লিংক পলিইথিলিন 2x। আচ্ছা, আর না এগুলো বেসিক্যালি এই মিনিং গুলো লাগবে। এখন আমরা
কয়েকটা দেখি, ওদের কেবল স্পেসিফিকেশনটা দেখি। আমরা একটা কেবল চার্ট থেকে কিভাবে এই মানগুলোর অর্থ বের করতে পারি এবং সেগুলো তাদের কি কি স্ট্যান্ডার্ডে কি আছে, একটা কেবল চার্ট দেখে আমরা কিভাবে বুঝবো কোন আরএম কত কারেন্ট দেয়। এই যে দেখেন এখানে একটা বলা আছে বিওয়াইএম, যেটা হচ্ছে আপনার গিবিতে গিবিটিসি স্ট্যান্ডার্ড, ওয়াইতে পলি মানে পিভিসি ইনসুলেটেড, আর এম তে কি বলছিলাম মনে আছে? তো আমরা এটাকে একটু ছোট করি। আচ্ছা বিওয়াইওয়াই, আমরা সাধারণত হাউস ওয়ারিং বা বাসা বাড়িতে যে সিঙ্গেল স্বাভাবিক যেটা ব্যবহার করি এটা সাধারণত বিওয়াইএ থাকে, যে বিওয়াইএ এখানে দেখতে পাচ্ছেন বিওয়াইএ ব্রিটিশ স্ট্যান্ডার্ড। সাধারণত ওয়াই হচ্ছে পিভিসি ইনসুলেটেড, এতে হচ্ছে সিঙ্গেল কোর কে বোঝাচ্ছে বা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর কে বোঝাচ্ছে, অ্যালাইনড কপার এদিকে দেখেন দুইটা আছে পিভিসি ইনসুলেটেড, যেটা হচ্ছে আপনার কপারের যদি নেন তাহলে এটা, অ্যালুমিনিয়াম নিলে এটা, আর এটা হলো পিভিসি ইনসুলেটেড আছে। আর এই ওয়াই লাস্টে এটা আমরা কোর কে সিঙ্গেল কোর কে নির্দেশ করতেছে, যেটা এখানে বলা আছে দেখেন এই যে সিঙ্গেল কোর, সাধারণত কত 450 থেকে 720 ভোল্ট সাধারণত এটাকে। এখন এটাকে অ্যাপ্লিকেশন বলেছে সুইটেবল সারফেস মাউন্টেড টু কানেক্টেড স্টিল কন্ডাক্টর ট্র্যাকিং অলসো সাবস্টেন্স ফিল্ড প্রোটেক্টেড ইনসুলেটেড বাই আপ টু 1000 ভোল্ট তো 50 ভোল্ট আর দিছে, এটা আমরা ব্যবহার করি। দেখেন এখন এই কেবল সেট থেকে যদি আপনি বুঝতে চান, এই কেবল সেট থেকে যদি আপনি বুঝেন যে কোন আরএম কত পরিমাণ নেবে, দেখেন এখানে আমরা ক্রস সেকশনাল এরিয়া আছে, এটা এমএম স্কয়ার মানে মিলিমিটার দেওয়া আছে, বা এটাকে আরএম সহজ কথা। তো এখন যদি আপনি এখানে হচ্ছে 25 আরএম, তার মানে এর আগের পেজে আরেকটা আছে, দেখেন 1 আরএম ওই একই কেবল বিওয়াইএ একই ইসে। তো যদি আপনি 1 আরএম এর একটা কেবল নেন, সেটার জন্য আপনার যদি গেজ মাপেন যে কত, তাহলে সেটা এখান থেকে মাপতে পারবেন। গেজ মাপ শেপ অফ কন্ডাক্টর আরই, আরই মানে গেট রাউন্ড ইজ কন্ডাক্টর, আর আরএম হচ্ছে মাল্টি কন্ডাক্টর। আচ্ছা তারপরে থিকনেসটা কেমন আছে সেটা বলতেছে, তো এগুলো দরকার নেই। ইনসুলেশনের থিকনেসটা কেমন এটা আমার দরকার না। লো লিমিট ওভারঅল ডায়ামিটার আমার ওটাও গুরুত্বপূর্ণ না, আমার দরকার হচ্ছে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট ওয়েট, যে এর ওজন কেমন হতে পারে, প্রতি কেজি কিলোমিটারে 16 কেজি মতো হয়। আপনার এটা যদি 17 কেজি, এটা 20 কেজি হয়। এটা অ্যালুমিনিয়াম হলে 12, অ্যালুমিনিয়ামের ওজন কিন্তু কম, কপারের ওজন বেশি, দেখেন 22 কেজি, 12 কেজি, 23 কেজি, 13 কেজি। এবার 30, এটা প্রতি কিলোমিটারে আপনার ওজন হয় 30, এটা হয় 17, এরকম আছে। তো আমার দরকার হচ্ছে এখানে মাপ, দেখেন ম্যাক্সিমাম ডিসি রেজিস্ট্যান্স কন্ডাক্টর, ডিসি রেজিস্ট্যান্স কত এটা আমার জানার দরকার না, আমার দরকার কি পরিমাণ কারেন্ট বহন করে সেটা, যেহেতু আমরা কেবল এতক্ষণ দেখলাম যে কত আরএম নির্ণয় করতে কিভাবে, এখন আমরা দেখবো কি পরিমাণে সে আমার বহন করতে পারে কারেন্ট। তো আমি যদি এখানে দেখেন একটা 3 আরএম আছে, 3 আরএম আছে, তো এইটার জন্য দেখেন এখানে একটা আছে, এই বিষয়টা একটু লক্ষণীয়, একটা হচ্ছে কারেন্ট রেটিং এট 35 ডিগ্রি সেলসিয়াস ইন কন্ডুইট, মানে কন্ডুইট মানে কি পাইপের ভিতর দিয়ে, আর কারেন্ট রেটিং ইন 35 ডিগ্রি সেলসিয়াস ইন এয়ার, মানে বাতাসে কারেন্ট কি পরিমাণ প্রবাহিত হবে। আর কোন একটা যদি আপনি কন্ডাক্টরের ভিতর মানে পাইপ বা কন্ডুইটের ভিতর দিলেন তাহলে কেমন হবে সেটা একটা। তো এখানে যদি আপনি এই যে 3 আরএম নেন, তাহলে 3 আরএম এর একটা কপারের ক্ষেত্রে, মানে যদি আপনি কন্ডুইটের ভিতরে নেন তাহলে কপার নিলে 15 অ্যাম্পিয়ার বহন করতে পারবে, আর অ্যালুমিনিয়াম হলে 10 মানে 10 অ্যাম্পিয়ার নেবে, সহজ কথা। কত অ্যাম্পিয়ার দিচ্ছে? আচ্ছা এটা যদি আপনি ইসের মানে কারেন্ট ইয়ার নেন, খোলা জায়গা দিয়ে নেন, তাহলে খোলা জায়গাতে নিলে আপনার কপার 19 আর হচ্ছে অ্যালুমিনিয়াম 12। দেখেন সাধারণত খোলা জায়গায় কিন্তু কারেন্ট রেটিংটা বেশি, এই যেখানে একই কোন মানে একটা একই কেবল সবই, বাট এটা কন্ডুইটের ভিতর দিয়ে নেয় 15 অ্যাম্পিয়ার নিচ্ছিল, তো এখানে সেটা আমি ইয়ারে নিলে আরো 4 অ্যাম্পিয়ার বেশি নিয়ে 19 অ্যাম্পিয়ার নিচ্ছে। আচ্ছা যেটা 10 অ্যাম্পিয়ার নিচ্ছিল অ্যালুমিনিয়ামেরটা মানে কপার কন্ডুইটের ভিতরে, এয়ারে সেটা নিচ্ছে 12। এরকম আমাদের এই বিষয়। এখন যদি আপনি এটা গেল 1.3 ছিল, এখন আপনি 1.5, এখন আপনি যদি 2 আরএম দেখেন, এটা হলো যে 2 আরএম আছে, তাহলে 2 আরএম যদি হয় তাহলে 2 আরএম এ আসেন, 2 আরএম এ দেখেন কত কপার নিচ্ছে, যদি কন্ডুইটের ভিতর দিয়ে নেন তাহলে কপার 20 অ্যাম্পিয়ার, অ্যালুমিনিয়াম 13 অ্যাম্পিয়ার। বাট এটা যদি ওপেন স্পেস বা ইয়ার মানে বাতাসের মাধ্যমে অর্থাৎ যে ফাঁকা জায়গায়
তাহলে এটা 25 এম্পিয়ার কপার অ্যালুমিনিয়াম কে 15 এম্পিয়ার। এবার যদি আপনি দেখেন 4 RM দেখেন বা 2.5 RM দেখেন, এই যে এদের যে রেটিং করবে সেটা যে 2.5 RM, এর আগে 1 মানে একটাই তার, সহজ কথা। তাহলে এই যে 1.25 RM এ দেখেন এই যে 22 ডিগ্রি নিচ্ছে, আর এটা হচ্ছে 22 এম্পিয়ার নিচ্ছে, 15 এম্পিয়ার নিচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কপার অ্যালুমিনিয়াম। সেখানে আপনার ইয়ারে নিচ্ছে কত 28 এম্পিয়ার 18 এম্পিয়ার। এরপরে যদি আপনি দেখেন 4 RM দেখেন, এই যে 4 RM এর কেবল, এই যে 3 RM ও পাওয়া যায়। তাহলে 3 RM পাইলে আপনি তাহলে এখান থেকে দেখতেছেন সেখানে কত 30 এম্পিয়ার কপার অ্যালুমিনিয়াম 20। এটা হচ্ছে কোন দুইটার ভিতর দিয়ে নিলে, উন্মুক্ত নিলে 37 আর হচ্ছে অ্যালুমিনিয়াম 24। এবার দেখেন কত আছে 4 RM, 4 RM এর পরে 6 ও পাওয়া যাচ্ছে, এদের 7 আছে, 9.5 আছে, 10 RM আছে, এরপর 14 আর 16 আছে। আমাদের লাগে বেসিক্যালি এখানে সব থেকে বেশি লাগে। আপনি 1.5 চাইলে কোথাও কোথাও ইউজ করতে পারেন, আর 2 RM টা 2.5 RM টা বেশি অ্যাভেলেবল ইউজ হয়। 4 RM টা লাগে ক্ষেত্র বিশেষ হাইলোডের ক্ষেত্রে। তারপরে 10 RM আর হচ্ছে 16 RM এগুলো বেশি ইউজ করা হয়। ওকে, এরপর দেখেন 60 RM এর পরে বাজারে কত পাওয়া যাচ্ছে এই কোম্পানি যদি দেখেন, তাহলে 25 RM, তারপর 35, 50, 70। এখন আপনি 52 বের করছেন, তাহলে এরপরে 70 পাওয়া যাচ্ছে। তাহলে আপনি সিলেক্ট করবেন কি দ্য কন্ডাক্টর মে বি সিলেক্টেড 70 mm² বা 70 RM, সহজ কথা। আচ্ছা, এরপরে আপনি যদি 70 এর উপরে যদি আপনার ধরেন আপনার কারেন্ট বের করে কেবল সাইজ দাঁড়াইছে 71, তখন আপনি কি করবেন এই যে 95 নেবেন, তখন লিখবেন যেটা কেবল মে বি সিলেক্টেড 95 RM mm²। এরপরে 95 এর পরে পাওয়া যাবে 120, তারপরে 150, তারপরে 185, তারপর হচ্ছে 240, 300, 400, 500, এরপরে 630 RM পর্যন্ত আপনার এটা পাওয়া যাচ্ছে। এরপরে আছে নাকি না, এরপরে আর BYA নাই। তারপরে চলে গেছে BYM। BYM এ দেখেন এই যে এখানে 35 RM আছে, তারপরে কত RM আছে 2 × 35 RM আছে, মানে দুইটা কোর আর কি এর আছে, না নাই, 35 পর্যন্ত পাওয়া যায়। এরপর আপনি NYI যান, NY তে যাই আমরা, এটা বিট চলতেছে। এখানে ওদের এক কেবল যেটা ফায়ারটার সবের জন্য রাখছে, তো এই জন্য অনেক এ দেখাচ্ছে ফ্লেক্সিবল কেবল টেবল সব আছে, এটা যেন ফ্লেক্সিবল কেবল থাকে এরকম সব রাখছে ওরা একটার ভিতরে। এই যে NYY, এনটা হচ্ছে কি ফার্স্ট অফ অল এই যে এনটা হচ্ছে যেটা আমাদের সাধারণত জার্মান স্ট্যান্ড BDA, এটা জার্মান কোড। তাহলে সেটা হচ্ছে কি এনএল কপার হতে পারে অথবা অ্যালুমিনিয়ামের হতে পারে, সেটা ব্যাপার না। এরপরে দেখেন হচ্ছে ওয়াই থেকে আপনার PVC ইনসুলেটেড, এই যে এটা PVC ইনসুলেটেড, এটাও PVC ইনসুলেটেড। এরপরে আবার ওয়াই, তার মানে আরো একটা PVC ইনসুলেটেড করা আছে, এটা আর একটা PVC ইনসুলেটেড করা আছে। এই যে একটা PVC ইনসুলেটেড দেখেন, আর একটা দেখেন যে ব্যাক PVC আউটার শীট, অর্থাৎ একটা PVC ইনসুলেশন আর একটা আউটার শীট ইনসুলেশন, মানে ওইটার উপর আবার দেওয়া আছে, সহজ কথা। তো এটা কত পাওয়া যায় দেখেন 1.5, 1.5, 2.5, 4, এটা 2 নাই। তারপরে দেখেন 6, তারপরে 10, 16, 25, 35, 50, 70, 95, 120, 150, 240, 300, 400, 500, 630, 800, 1000 এম্পিয়ার পর্যন্ত, সরি 1000 RM পর্যন্ত পাওয়া যাচ্ছে এটাও। তো এরকম আর কি বিভিন্ন রেটিং এর পাওয়া যায়। এখন কোনটা কি পরিমাণ কারেন্ট নেবে আপনি এইখান থেকে এই কেবল চার্ট থেকে দেখতে পারবেন, বুঝছেন? এই পর্যন্ত কারোর কোশ্চেন আছে? এই পর্যন্ত কি আপনাদের কারো কোশ্চেন আছে? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সম্ভবত কোশ্চেন নাই। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা পরের আলোচনা। আচ্ছা, এখন আসেন XLP কেবলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। XLP এটা হলো একটা XLP কেবল, দেখতে পাচ্ছেন। এর বৈশিষ্ট্য সাধারণত XLP হাই হিসেবে ইউজ করেন। ফার্স্ট অফ অল দেখেন হায়ার কারেন্ট ক্যাপাসিটি, এটা অনেক বেশি কারেন্ট ক্যাপাসিটি বহন করতে পারে। হায়ার টেম্পারেচার ক্যাপাসিটি, এটা মানে অনেক বেশি তাপমাত্রায়ও কাজ করে, যেখানে তাপমাত্রা অধিক সেখানে আমরা এটা ব্যবহার করি।
হায়ার ওভারলোড ক্যাপাসিটি, এটা ওভারলোড ক্যাপাসিটি অনেক ভালো। লো ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা অনেক কম। লাইট ওয়েট এবং হচ্ছে স্মল বেন্ডিং রেডিয়াস, মানে হালকা ওজন হয়, হালকা ওয়েট মানে ওজন, হালকা ওজন এবং স্মল বেন্ডিং, ছোট বেন্ডিং রেডিয়াস এর দেয়। হায়ার শর্ট সার্কিট ক্যাপাসিটি, শর্ট সার্কিট ক্যাপাসিটি অনেক বেশি। হাই ময়েশ্চারাইজেশন, মানে যেখানে স্যাঁতসেঁতে বেশি সেই সমস্ত জায়গায় কাজ করতে পারে। তো XLP কেবল ইনসুলেশন ইজ দ্য best resistance insulation that can protect your cable from best interference. সহজ করতে হচ্ছে এক্সএল কেবল খুবই সহজ। ধরেন আমরা চাইলে একটা মেশিনে স্বাভাবিকভাবে এক্সএলপি বলতে সহজ করতে 2X কেবল, তো এই কেবলটা আমরা চাইলে আপনি জেনারেল কেবলের মধ্যে হাইলি মেশিন যেখানে সেইখানে এগুলো ইউজ করে, কারণ কি এটা ভালো প্রোটেকশনের কাজও করবে। এটার কারেন্ট ক্যাপাসিটি যেরকম হায়ার থাকে, টেম্পারেচার ক্যাপাসিটি হায়ার থাকে, ওভারলোড ক্যাপাসিটি হায়ার থাকে, হায়ার শর্ট সার্কিট ক্যাপাসিটি থাকে, হায়ার ময়েশ্চারাইজ মানে স্যাঁতসেঁতে জায়গাও এটা ভালো কাজ করে। তো এখন যদি আপনি একটা মেশিন লাগালেন, ধরেন মেশিনের দাম হচ্ছে আপনার 2 কোটি টাকা, তো এরকম একটা মেশিনকে যদি আপনি এখন রান করতে চান, তো এই জায়গায় আপনি রিস্ক নিতে চাবেন, মানে আমি 2 কোটি টাকাতে একটা মেশিন কিনে সেইখানে আমার মানে এটা অল্পতেই হচ্ছে যদি মানে প্রোটেকশন যদি ভালো না দেন, নষ্ট হয়ে যায়, তাহলে এটা কোনো মালিক পক্ষে চাইবে না। সুতরাং সেজন্য আমাদেরকে কি করতে হয়, এই জায়গাতে একটা হাইলি প্রোটেকশন হিসেবে আমরা এই টাইপের কেবল ইউজ করতে। এখন কোন কেবল কোথায় সিলেকশন করবেন সেটা হচ্ছে বেসিক্যালি নির্ভর করবে আপনি কোন জায়গায় কেমন টাইপের প্রোটেকশন চাচ্ছেন। তো বেসিক্যালি আমি যেটা বললাম যে আমরা বাসা বাড়িতে BYY ইউজ করি, ওভারহেড লাইন বা হচ্ছে ইসে মানে সাবস্টেশনে আমরা NYY বেশি ইউজ করি। আর হাইলি মেশিন টেশন যদি থাকে ভালো ইসে প্রোটেকশন, সেক্ষেত্রে আমরা 2XLP ইউজ করি। ওকে, এটা তো BYY সম্পর্কে বললাম। যেখানেও কেবলের একটা চার্ট আছে, এই যে চার্ট থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কোন কারেন্ট মানে কোন এসে কি পরিমাণ কারেন্ট গ্রহণ করতেছে। সেইখানে দেখেন আর একটা ট্রান্সফরমার, এখানে ট্রান্সফরমার গুলো এই যে এখানে দেখেন কন্ডাক্টর প্যারালালিং করা, এই যে দুইটা করে কানেকশন করা, এখানে দেখেন দেখতেই পাচ্ছেন। আমরা এইগুলো সাধারণত ইউজ করি যে আমাদের যদি মানে কেবলের সাইজ অনেক বেশি হয়, ধরেন আপনার হচ্ছে যদি 150 মানে 180 RM লাগছে, তখন আপনি 95 RM দুইটা ইউজ করতে পারেন, বা হচ্ছে 190 RM বাইরে এসে ক্যালকুলেশন করে তখন আপনি 95 দুইটা ইউজ করলে হয়ে যাবে। তো আমরা এই জন্য যদি বেন্ডিং ইউজ করে যাই, এই কারণগুলোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। এই পর্যন্ত বুঝছেন? কথা বলছি, এই পর্যন্ত বুঝছেন কিনা আপনারা? সবাই মনে হয় ঘুমায় গেছে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত স্থগিত থাকি। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের PFI প্ল্যান্ট নিয়ে, তারপরে আলোচনা করব PFI কিভাবে সিলেকশন করব, এরপরে আর্থিং নিয়ে আলোচনা করব, আর্থিং এর বিষয়টা। তারপরে আর্থিং হয়ে গেলে আমরা এরপরে একটা এই সবগুলো ক্যালকুলেশন শেষ হলে একটা SLD ড্র করে সেটা ক্যালকুলেশন করে বসাবো, SLD ড্র করে দেখাবো, তারপরে আমরা ELD তে যাব। ওকে, তাহলে ভাই আজকে এটাকে এই পর্যন্ত শেষ করি, যেহেতু অনেকেই হ্যাঁ হ্যাঁ নাইট ডিউটি আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।